একটি পথ হারিয়ে ফেলা বাচ্চা ছেলে, এক অনামী যুবক, এক রহস্যময় বৃদ্ধ। জঙ্গল যেখানে জীবিত, জঙ্গল যেখানে জেগে থাকে, মনের গভীর অরণ্যের পৈশাচিক হাতছানি, এক আদিম অভিশাপ, এক অজানা আতঙ্ক। শ্রোতা বন্ধুরা, আজ বিভা ক্যাফে আপনাদের জন্য নিয়ে এসেছে অভিক মুখোপাধ্যায় রচিত একটি অনবদ্য গল্প, ভুল্লারি। গল্প পাঠে কুন্তল। শুরু হচ্ছে আজকের গল্প, ভুল্লারি। ওরা দুজনে প্রায় ৪৫ মিনিট ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা থেকে ডাইনে নেমে পায়ে হাঁটা পথটা ধরে জঙ্গলের সামনে এসে দাঁড়ালো। ওরা বলতে বছর ৭-৮-এর একটা বাচ্চা ছেলে আর একজন যুবক। লোকটার বয়স ৩০-এর এবারেই হবে, সুঠাম দেহ, তবে একটা চোখ কানা যুবকের। নষ্ট চোখটার ওপরে কপালে একটা কাটা দাগ জলজল করছে। জঙ্গলে ঢোকার ঠিক আগের মুহূর্তে একবার আকাশের দিকে মুখ তুলে তাকালো সে। চালের পিটুলির ঘোলাটে সাদা ফোঁটার মতো কার্তিক পূর্ণিমার চাঁদটা আকাশে অনেক উঁচুতে। তার নিচে সহ্যাদ্রি পর্বত। পর্বতের গায়ের বনানী নরম সবুজ রংটা এই সন্ধ্যের ঝোঁকে কালো দেখাচ্ছে। দুধের স্বরের মতন ঘন কুয়াশা প্রায় চেপে চুপে কৃষ্ণবর্ণের সবুজ আভার সবটুকু একেবারে নিংড়ে ফেলবে মনে হচ্ছে। যুবক বাচ্চাটাকে পেয়েছে নানি ঘাটের কাছে একটা বাস স্টপে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, কাঁপছিল, ভয়ে জড়সড় হয়ে বসেছিল একটা বেঞ্চের ওপর। সঙ্গে কেউ আছে কিনা জিজ্ঞেস করলে বলতে চায় না। শেষবেলায় সে নিজের ঝোলা ব্যাগটা থেকে বারবন বিস্কুটের একটা প্যাকেট বের করে এগিয়ে বলেছিল, খাবে? ছেলে বলানো বোধ হয় একেই বলে। ঝপ করে বাচ্চাটার কান্না থেমে গেল। ঠিক এই বিস্কিটটাই খেতে বাচ্চাটা দারুণ ভালোবাসে, কিন্তু ওর মা কিছুতেই খেতে দিতে চায় না। বায়না করলে বলে পিঠে লাগবে। আসলে ওর মায়ের এসব কিনে দেওয়ার মতন আর্থিক সঙ্গতি নেই। সে বেচারি ২-৪টে বাড়িতে কাজ করে পেট চালায়। ভালো বিস্কিট কেনা তাই ওদের কাছে বিলাসিতার সমান। পকেটের মধ্যে রাখা সারদেহ বিস্কিটগুলির মধ্যে থেকে বাচ্চাটা ৩টে বিস্কিট টেনে নিয়েছিল, মুখে এক এক অনাবিল আনন্দের ঝিলিক। ছেলেটা জোড়া বিস্কিট ছাড়িয়ে মাঝখানের গাঢ় বাদামি ক্রিমটায় জিভ ডুবিয়ে দিল। খাচ্ছে, সরিয়ে নিচ্ছে মুখ থেকে, আবারও খাচ্ছে। যতবারই বিস্কিটটা মুখের কাছে নিয়ে যাচ্ছে তার হাতে মৃদু কাঁপুনি দৃশ্যমান। থুতনিটাও কেমন কাঁপছে অল্প অল্প, সঙ্গে চোখের পাতা আর ঠোঁট জোড়াও। বিষয়টা দেখলে ভারী মায়া লাগবে সকলের। কি নাম? তোমার নাম জিজ্ঞেস করছি। রমন। বাড়ি কোথায়? পালেগুডা গ্রামে। পালেগুডা? সে তো শিব পাহাড়ের ওপারে। গ্রামের নামটুকুই জানি শুধু। তা এখানে কি করে এলে? মেলায় এসেছিলাম, হারিয়ে গেছি। এই এলাকায় কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি উপলক্ষে মেলা বসে। আশপাশের ৪০-৫০টা গ্রামের লোক এখানে এসে জড়ো হয়। সে একেবারে বিস্তর ভিড় হয়। কার সঙ্গে এসেছিলে? আম্মার সঙ্গে। কে কে আছে বাড়িতে? আম্মা। শুধুই আম্মা? আর কেউ নেই? না। তা তোমার মায়ের নাম কি? প্রিয়ামণি। ও তাই বলো, আমি তো তোমার মাকে চিনি। কথাটা শুনে এই প্রথমবার যুবকের দিকে ভালো করে তাকালো রমন।
এতক্ষণ কেমন যেন একটা ভয় করছিল তার। কপালের ওই কাটা দাগ, নষ্ট চোখ, শক্ত ঠনঠনে মুখ, এই সব কিছু মিলিয়ে একটা ভয় কাজ করছিল। কিন্তু তার মাকে লোকটা চিনি বলার পর থেকেই সে অনেকখানি আশ্বস্ত হল। এরপর সেই যুবক এক চায়ের দোকান থেকে দুধ কিনে রমনকে খাওয়ালো। রমন সেই দুধ খাওয়া শেষ করার পর যুবক একটা পুরনো অথচ পরিষ্কার রুমাল দিয়ে তার ঠোঁট মুছিয়ে দিল সযত্নে। সবশেষে হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো চলো, এবার আমরা হাঁটা দিই। শিব পাহাড় পেরিয়ে পৌঁছতে আরো 1 ঘন্টা লেগে যাবে। সেই হাঁটা শুরু। এখন দুজনে শিব পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রয়েছে। সামনে শুরু হয়ে গিয়েছে অরণ্য। সহ্যাদ্রি পর্বতকে স্থানীয় লোকে শিব পাহাড় বলেই ডাকে। এই পাহাড় আর অরণ্য নিয়ে অনেক কিংবদন্তি। পূর্ণিমার রাতে নাকি এই বনের গাছপালারা নিজেদের মধ্যে জায়গা বদলায়। এখানে ভূত প্রেত করে কেউ ভুল করেও তাই এই জঙ্গলের মধ্যে ঢোকে না, আর কোনোভাবে কেউ ঢুকলে সে পথ হারিয়ে ফেলে, বেঁচে ফেরে না আর। সে সমস্ত কথা রমনও শুনেছে অল্প বিস্তর, তাই জন্যই একটু ভয় ভয় করছে তার। বনের মধ্যে দিয়ে যেতে হবে? এটাই শর্টকাট। বাসে করে গেলে হতো না? বাস তো বন্ধ হয়ে গেছে। রমন যুবকের চোখের দিকে তাকায়, তারপরেই তাকায় তার কপালের কাটা দাগটায়। রগ ওঠা ঘাড়ে, আবারও চোখের ভেতর তাকায়। শেষে চোখে চোখ রাখতে না পেরে দৃষ্টি নামিয়ে নেয় মাটির দিকে। রমণীর খেয়াল হলো কিনা কে জানে, ওর মা মেলায় আসার সময় বলছিল সন্ধ্যে 6টার পরে এই রুটে আর বাস চলে না। এখনো কতটা হাঁটতে হবে মামা? রমন ঠিক কি সম্বোধন করবে সেটা ঠিক করতে পারছিল না বলে যুবকই তাকে বলেছে মামা বলে ডাকতে। সে বলল, অনেকটা। কষ্ট হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। কিচ্ছু করার নেই। দরকার হলে একটু জিরিয়ে নাও। বনের ভেতর দিয়ে এই রাস্তাটা শর্টকাট। বাস রাস্তা ধরে হাঁটলে এর দুগুণ পড়বে। তেমন হলে তোমাকে আমি কোলে পিঠে করে নিয়ে যাব। না, আমি হেঁটেই যাব। এখন ওরা দুজনেই অরণ্যে প্রবেশ করেছে। সামনে হালকা হালকা জঙ্গল হলেও যথেষ্ট অন্ধকার চারপাশে। চ্যাঁত করে দুটো লাল গুলির মতন কি যেন সরে গেল একপাশে। কোনো বন্য প্রাণী বোধ হয়। বনের এই জায়গাটায় গাছের ছায়া খানিকটা পাতলা, আকাশের চাঁদ স্বল্প দৃশ্যমান। জ্যোৎস্না গলে পড়ছে পাতাদের ফাঁক দিয়ে, আর সেই আলোয় রমন যুবকের দিকে তাকালো। তার চোখে অগাধ অবিশ্বাস। রমনের মনে হালকা ভয় এখনো কাজ করছে। তার মামাকে নিয়ে প্রশ্ন উঠছে। সে বলল, মামা, তুমি কি আমাদের গ্রামেই থাকো? তাহলে? দুবাইতে। দুবাই? সেটা কোথায়? অন্য দেশ। কি করো সেখানে? তেলের খনিতে কাজ করি। তাহলে এখানে কি করছো? বাড়ি থেকে খবর পাঠিয়েছে, তাই ফিরেছি। দুবাই যেতে কতক্ষণ লাগে? 4 ঘন্টা মাত্র? ততক্ষণে তো আমাদের গ্রামে পৌঁছে যাব। প্লেনে যেতে হয় দুবাই। প্লেনে 4 ঘন্টা। প্লেনে? মানে আকাশে যে প্লেন উড়ে যায়, ওই প্লেনের পেটের ভেতর তুমি বসে দুবাই যাও? প্রতিবার ওভাবেই যাই। মা বলে প্লেনে করে শুধু শাহরুখ খান যায় আর নরেন্দ্র মোদি যায়। আগে শুধু বড় বড় লোকেরাই যেত, এখন দিনকাল বদলেছে। মন দিয়ে লেখাপড়া করলে যে কেউই যেতে পারে। লেখাপড়া? তুমি লেখাপড়া জানো? তুমি কি মাস্টার? বললাম না, তেলের খনিতে কাজ করি। জানো, আমার একটা সত্যিকারের মামা আছে, মাস্টার।
কিন্তু মামা আমাদের দেখতে আসে না, আমরা গরিব বলে। মা মামার জন্য কাঁদে, আমাদের গ্রামের নাগ দেবতাকে ভাই বলে ফোঁটা দেয়। যুবক আর কোনো উত্তর দিল না। রমণীর প্রশ্ন কিন্তু শেষ হয়নি, বলে চলেছে এক নাগারে। হয়তো নতুন এই মামার প্রতি ভীতি খানিকটা কমেছে এখন। রমণকে চুপ করানোর জন্য কিংবা হয়তো এমনি যুবক নিজের ঝোলা ব্যাগ থেকে এবারে একখানা লজেন্স বের করে তাকে দিয়ে বলল, নাও, চুষে চুষে খাও। লজেন্সটা ভারী অদ্ভুত দেখতে। মানুষের চোখের জল যখন গড়িয়ে পড়ে তখন ঠিক যেমনটা দেখায় অনেকটা সেই রকম, তবে চোখের জলের ফোঁটার থেকে আয়তনে অনেকটাই বড়। মন খুশি করে লজেন্সখানা মুখে পরে নিয়ে চুষতে শুরু করলো রমন। কয়েক সেকেন্ড পরেই কটাং করে একটা কামড় দিল তাতে। অমনি একটা তীব্র শীতল ঝাঁঝে তার গলাটা রুদ্ধ হয়ে এলো। আহ, কি মুশকিল! বললাম না চুষে খেতে, ওইভাবে কেউ কামড় দেয়? মা মা থাকলে মাথায় হাত দিত আর আর পিঠে হাত বোলাতো। আহা, মামা, ওটা কি? ভয় পেলে নাকি? না। তাহলে আর কতটা হাঁটতে হবে বলো? এই তো একটুখানি। কখন থেকে বলে যাচ্ছ একটুখানি একটুখানি? 1 ঘন্টা বলেছিলে তখন, কতক্ষণ হয়ে গেল? তুমি তুমি বলেছিলে আমাকে মায়ের কাছে নিয়ে যাবে। সেখানেই যাচ্ছি। আমরা কখন থেকে হাঁটছি বলো তো? আমার পায়ে লাগছে, পেটে টান ধরেছে। মা বলে অচেনা মানুষকে বিশ্বাস করতে নেই। তুমি অচেনা, তুমি আমার মামা নও, তুমি তুমি দুষ্টু লোক। হে বাবা, কেমন ছোট ছেলের মতন কাঁদছে দেখো। হ্যাঁ, আরে বাবা, আমি দুষ্টু লোক নই, আমি তোমার মাকে চিনি, বললাম না। আমি 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 মায়ের কাছে যাব। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। বাড়ি গিয়ে পড়লেই মাকে পাবে। মা তোমার জন্য গরম গরম খাবার করে খাওয়াবে। এই নাও, বোতলটা ধরো, ঘাড়ে মাথায় জল দিয়ে একটু জল খাও। মাথা ঠান্ডা হয়েছে তো এবার? গুড বয়। আবার এগোতে শুরু করবে এমন সময় থমকে দাঁড়ালো যুবক। কিছু একটা সমস্যা হয়েছে। বনের মধ্যে দিয়ে স্থানীয় মানুষেরা যাতায়াত করায় পায়ে চলা সরিপথ তৈরি হয়ে যায়। সেটা ধরেই এগোচ্ছিল এতক্ষণ। আচমকা পথটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। লোকটা চোখ কচলে দেখল একবার। অস্বস্তি একটা হচ্ছে, সেটা রমন অনুভব করতে পারছে। তার মনে হলো চোখের সামনের বড় বড় গাছগুলো নিজের জায়গা বদল করে ফেলছে। ঠিক কি যে ঘটছে সেটা কেউই বুঝে উঠতে পারল না। শিবপাহাড়ের এই অরণ্য নিয়ে শোনা কিংবদন্তিগুলো রমণের মাথার মধ্যে কিলবিল করছে। ভয়ে তার কপাল দপদপ করছে। ঘাড়ের কাছে এক প্রচন্ড চাপ অনুভব করছে সে। আতঙ্কে এসে চিৎকার করে কেঁদে উঠল। লোকটা রমণকে জড়িয়ে ধরে সামলাতে যাবে, রমণ চিটকে ফেলে দিল তাকে। তারপরেই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বনের গভীরে ছুট দিল। যুবকটিও ছুটল পেছন পেছন তাকে ধরবে বলে। রমন, রমন! দৌড়তে দৌড়তে বেসামাল হয়ে যুবক একটা শিশম গাছের কাণ্ডে বেশ জোরে ধাক্কা খেয়ে পড়ে গেল মাটিতে। ভূপতিত অবস্থাতেই সে জোছনার আলোয় দেখতে পেল 10 হাত দূরে মাটির মধ্যেই
হাওয়ার একটা ঘূর্ণি জন্ম নিচ্ছে। নিমেষের মধ্যে ঘূর্ণাবর্তটা তীব্র হয়ে উঠল। ঝরা পাতা ভাঙা ডালগুলোকে শূন্যে তুলে ঘুরিয়ে এক ঝটকায় ছত্রখান করে দিল। বড় বড় পাতার মর্মরে অবিরত এক ধরনের শব্দ হয়ে চলেছে। তবে কি এটা কোনো প্রেতাত্মার নিঃশ্বাস? যুবক উঠে বসল। চোখ দুটো একবার বুঝেই আবারও চোখ খুলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে। এত বিশৃঙ্খলার মধ্যেও সে শোনার চেষ্টা করছে কেউ তাদের ধাওয়া করছে কিনা। এমন সময় মহুয়া গাছের একটা ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তার সামনে। ভাঙা ডালপালা পেরিয়ে তার চোখ এখন অনেকটা দূরে নিবদ্ধ। সে রমনকে দেখতে পেয়েছে। একটা প্রকাণ্ড গাছের গুড়ির কাছে গুটিসুটি মেরে কাঁপছে বাচ্চাটা। হতচ্ছাড়া, মারবো এক থাপ্পড়। মামা, আমি আমি হারিয়ে গিয়েছিলাম। হারিয়ে গিয়েছিলাম নয়, এখনো হারিয়েই রয়েছি আমরা। সব তোমার উজবুক পানার জন্য হলো। আমরা আমরা ওই ওই দিকটা থেকে এসেছিলাম। না, আমরা যখন বনে ঢুকেছিলাম তখন চাঁদটা আমাদের মাথার পিছন দিকে ছিল, এখন আমাদের সামনে রয়েছে। তার মানে আমরা যেদিক থেকে এসেছিলাম সেদিকেই ফিরে চলেছি। ব্যাপারটা ভীষণ গোলমেলে ঠেকছে, ভীষণ গোলমেলে। আর আর ওইখানে কেউ একটা আছে, আমাদের ফলো করছে। এই প্রথমবারের জন্য রমন যুবকের কণ্ঠে ভয় অনুভব করল। ভয় রমনও কম পায়নি নতুন লোকটাকে দেখে। যুবকের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে সে। আগন্তুকের পরনে খাটো ধুতি, গায়ের সাদা শার্টের ওপর একটা কালো কোট পরেছে। শার্টখানায় দারিদ্র্যের হলদে ছোপ। কোটটার রঙও অবশ্য ধুয়ে ধুয়ে আর কালোর অবশিষ্ট কিছুই নেই। লোকটার ডান পায়ে একটা বালা, রূপুর বলেই মনে হচ্ছে। হাতে একটা বিশাল বড় লাঠি। এদিকে বাগালরা এমনই এক দণ্ড নিয়ে পশুচারণ করে বেড়ায়। মাথার আকারটা ডিমের মতো। একটা লাল ফেটটি বেঁধেছে লোকটা। স্থানীয় গ্রামবাসী হবে হয়তো। মুখের মধ্যে খৈনি জাতীয় কিছু একটা চেবাচ্ছে। লোকটার দাঁতগুলো ভীষণ রকমের তীক্ষ্ণ, খয়াটে আর তামাকের ছোপে ক্লিষ্ট। এক কথায় কেমন একটা অস্বাভাবিক। এই নতুন ব্যক্তিকে হেঁটে আসতে দেখেই রমণীর কান্না বন্ধ হয়ে গিয়েছে। লোকটার হেঁটে আসার মধ্যে অদ্ভুত একটা ছন্দ রয়েছে। হাঁটছে আর হাতের লাঠিটা মাটিতে ঠুকছে। এবারে লোকটা সেই যুবকের পোশাকটা খতিয়ে দেখল। পরনে জিন্স আর টি শার্ট। এবারে দেখল রমনকে। বেচারার হাফ প্যান্টে চোর কাঁটা লেগেছে, শার্টের হাতা ছিঁড়ে গিয়েছে, কাঁদো কাঁদো মুখটা একেবারে ঝুলে রয়েছে। আগন্তুক বলল, এত রাতে এই বনে কি করা হচ্ছে সাহেব? এ আমার বোনের ছেলে রমন। আমরা পালেগুড়া যাচ্ছি। এটা শর্টকাট। বহুবারই জঙ্গল পেরিয়ে গেছি আমি, কখনো রাস্তা হারাইনি। কিন্তু আজ যে কি হলো, 1 ঘন্টার ওপর হলো বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। পালেগুড়া তো উত্তরে পড়বে। তোমরা উল্টো দিকে চলে এসেছ। ঠিকই ধরেছি, আমরা পথ হারিয়ে ফেলেছি। সাহেব, সময় দেখে মনে হচ্ছে তুমি এখানকার লোক নয়। না না, মামা এখানকারই লোক। আমার মাকে চেনে। মামা হলে তো মাকে চেনারই কথা। সাহেব, কি বলছে ছেলেটা? তুমি ওর নিজের মামা নও নাকি? ওই তুতো মামা আর কি। এই ছেলে, তুমি ঠিক জানো যে
এই লোকটা তোমার মাকে চেনে বা তোমার মা একে চেনে? না, মানে আমাকে আমাকে ক্রিম বিস্কুট দিয়েছিল। এই দেখুন দাদা, যদি কোনো হেল্প করা থাকে তো করুন, ফালতু মাথা খাবেন না। হ্যাঁ, আমি আমার ভাগ্নেকে আমার দিদির কাছে পৌঁছে দিতে যাচ্ছি। পালেগুডার পথ দেখাতে পারলে দেখিয়ে দিন, না হলে ছাড়ুন। ভুল্লারি। ভুল্লারি, এই শব্দটাই বনি ঢোকার থেকে রমণের মনে ঘুরপাক খাচ্ছিল। সে ভুলবে কি করে, আর সেই কেন? তাদের তালুকের কোনো বাচ্চাই এই শব্দটা ভুলতে পারবে না। প্রতি রাত্রে যখন বাচ্চারা ঘুমানোর সময় দুষ্টুমি করে, তখন মায়েরা এই ভুল্লারির গল্প বলে ভয় দেখিয়ে তাদের ঘুম পাড়ায়। কিংবদন্তি আছে যে শিব পাহাড়ের গায়ে যে গহীন অরণ্য, তার একটি অংশ পূর্ণিমার রাত্রে জীবন্ত হয়ে ওঠে, আর তারই নাম ভুল্লারি। শত শত প্রেতাত্মার বাস সেখানে। সে অংশ ওলটপালট হয়ে যায়। এখানকার গাছ ওখানে, ওখানকার গাছ এখানে হয়। চাঁদনি রাতে ভুল্লারির ভুল ভুলাইয়াতে যদি একবার কোনো পথিক ভুল করে ঢুকে পড়ে, তাহলে নিশ্চিত সে পথ হারায়। ভুল্লারির জীবন্ত অরণ্য তাকে তার গন্তব্যের উল্টো দিশায় নিয়ে যায়। গ্রামের বড়রা বলেন, বছরের 12টা পূর্ণিমায় কম করে 12 জন ভুল্লারির পেটে যায়। তারা আর ফিরে আসে না। কোনো ক্রমে পূর্ণিমার রাত্রে একবার যারা ভুল্লারিতে ঢুকে পড়েছে, তারা প্রত্যেকেই মারা পড়েছে। আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। চিন্তা নেই বাচ্চা, আমি নিয়ে যাব। তুমি পারবে ভুল্লারি থেকে বেরোতে? আমি এখানেই বড় হয়েছি, বনে বনে পশু চড়াই, সব চিনি। আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেব, সঙ্গে তোমার মামাকেও। চলো তবে, এক্ষুনি চলো। হ্যাঁ চলো। কথাগুলো বলার ফাঁকেই আগন্তুক বাগাল আর চোখে যুবককে জরিপ করে নিল একবার। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে লোকটা রমণের মাতুল। আগন্তুক লাঠি ঠকঠক করে হাঁটা দেয়। এক হাতে সে রমণের বাহুমূলের কাজটা ধরেছে। যুবকও তাদের অনুসরণ করতে লাগলো, কিন্তু তার মনের মধ্যেকার চাপা ভাবটা এখনো পুরোপুরি যায়নি। একটু আগে সত্যি গাছগুলো চরম জীবন্ত প্রাণীর মতন আচরণ করছিল, আর সেটা সে কিছুতেই ভুলতে পারছে না। এবারে আর পাহাড় অতিক্রম করে যাওয়ার চেষ্টা না করে তারা পাহাড়ের পাদদেশের সমান্তরালে হেঁটে চলেছে। রমণের মুখে হালকা হালকা হাসি ফুটছে। তা সাহেব, কি করা হয়? চাকরি করি। কোথায়? মুম্বাই? ড্রেস পোশাক তো একেবারে হিরোর মতন। দুবাই। দুবাই? মামা ওখানে প্লেনে করে যায়, জানো? অনেক পড়াশোনা জানে। প্লেনে উঠতে গেলে পড়াশোনা জানার দরকার নেই, এখন সবাই প্লেনে চাপতে পারে। সাহেব, এই বাবুর মায়ের কবন। সেই বাগাল আগন্তুক কিন্তু যুবককে যাচাই করার কোনো সুযোগই ছাড়ছে না। মামা থমকে দাঁড়িয়ে একটা বিড়ি বের করে ধরালো। রমণী অল্প আলোতেও স্পষ্ট দেখছে তার মামার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। খেয়াল নেই কবন,
অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। বাচ্চাটা ওই নানেঘাটের কাছে একটা ওই বাস স্ট্যান্ডে বসে বসে কাঁদছিল। আমি ওর গ্রামের নাম, মায়ের নাম জিজ্ঞেস করায় ও বলতেই তখনই মাথা এলো হঠাৎ করে। বাহ, এতদিন দূরে থাকলেও সব ভুলোনি দেখছি। নইলে আজকালকার দিনে কেই বা কাজ জন্য সময় দেয়? আমার ছেলেটা বাইরে কাজ করার জন্য গেল, সে আর ফিরেও দেখে না আমরা কেমন ভাবে থাকি। কিন্তু তোমার কথায় বাপু অন্যরকম একটা টান আছে, ঠিক এখানকার কথার মতন নয়। তা তোমার বাপ মা তারা? দেখুন, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, হ্যাঁ, তার উপর এই বাচ্চাটার ভ্যানতারা শেষ নেই। আমি শুধু একে এর মায়ের কাছে পৌঁছে দিতে চাই, ব্যাস। আর আপনি এমন প্রশ্ন করে চলেছেন যেন যেন আমি একে নিয়ে পালাচ্ছি। হ্যাঁ, ও কথা কেন ভাববো সাহেব, ও কথা কেন ভাববো? আপনি শিক্ষিত মানুষ, ফিটিং ফাটিং ডেরেস আপনার। পথ চলার সময় দুটো কথার কথা জিজ্ঞেস করেছি আর কি, আর জানতে চাইব না কিছু। আপনি রাগ করছেন? বড় রাস্তার কাছেই এসে পড়েছি আমরা, তবে এইটুকু পথ ওভাবে মুখ বুজে যেতে ভালো লাগবে না। আমি বরং আপনাদের একটা ছোট গল্প শোনাই। ধুর, গল্প? হ্যাঁ, শুনবো। এক বাপ আর ছেলের গল্প। ছেলেটাকে ছেলে ধরা তুলে নিয়ে যায়, তারপর তার বাবা তাকে খুঁজতে বেরোয়। ছেলেটাকে খুঁজে পেলেও তার প্রতিশোধ আজও শেষ হয়নি। সে আজও এই বনে ঘুরে বেড়ায়। ভূত হয়ে? না, ইচ্ছেধারী সাপ হয়ে। সবাই জানে এখানকার গ্রামগুলোতে ছেলে ধরাদের ভীষণ উৎপাত। তোমার মতো এরকম একটা বাচ্চা পেলেই বেটারা তুলে নিয়ে চলে যায়, তারপর চড়া দামে বেচে দেয় আরবের হারেমে। হারেম কি? ওখানে নিয়ে গিয়ে কি করে? সে অনেক জটিল ব্যাপার, তোমার মতন বাচ্চাদের সামনে ওসব না বলাই ভালো। ভয়ে রাতে ঘুম আসবে না। হারেমে বাচ্চাগুলো দিনরাত কাঁদতে থাকে, মাকে ডাকে, কিন্তু তারা বুঝতেই পারে না যে আর কোনোদিনই তারা মায়ের দেখা পাবে না। কি হলো? আকাশের দিকে তাকিয়ে কি ভাবতে লাগলে? ও কিছু না। তা এখানকারই একটা গ্রামে একটা বাচ্চা ছেলে ছিল, তার নাম তাম্বি। এই ধরো তোমার মতনই বয়স। তাম্বির বাবা ছিল অম্বি, আর মায়ের নাম রূপা। কি মিষ্টি ছেলেটা। তাম্বি কখনো দুষ্টুমি করত না। তার বাবা মা গরিব হলেও তাকে যা কিনে দিত, যা খাওয়াতো, তাতেই সে খুশি। সব সময় এক মুখ হাসি। গরিবের ঘরের রাজপুত্র যেন। একদিন তাম্বি নিজের ঘরের পিছন দিকটায় খেলছিল, সেখান থেকেই ছেলে ধরারা তাকে তুলে নিয়ে যায়। রূপা বাড়িতে থাকলেও টের পায়নি, আর বেচারা বাপটা গিয়েছিল নিজের কাজে। যখন তারা বুঝতে পারল ছেলেটার হদিশ মিলছে না, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তখন দুজনেই কপাল চাপড়াতে লাগলো। রূপা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো।
অম্বি গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ছেলেকে খোঁজার কাজ চালাতে লাগলো। নদীতে নেমে ডুব গেলে দেখা হলো ছেলের খোঁজ নেই। রাতে তারা মশাল জ্বালিয়ে বনেতে ঢুকলো। প্রত্যেক কোণ চেলে ফেললেও তাম্বিকে পাওয়া গেল না। এত বড় জঙ্গলে ওভাবে পাওয়াও মুশকিল। সাহেব, তোমার ছেলে হারায়নি তাই ওভাবে বলতে পারলে। যার বুকের ধন যায় সেই হাঁকু পাঁকু করে খোঁজে। ধক করে জ্বলে উঠল যেন বাগালের চোখ দুটো। যুবক আর নজর মেলালো না, মুখ নামিয়ে নিল সে। মুহূর্তের জন্য রমণের মনে হলো চাঁদের রূপলি আলোয় বাগালির চোখের কোণ চিকচিক করে উঠেছে। রমণেরও কান্না পাচ্ছে। গলার কাছটাতে একটা ভীষণ ব্যথা করছে তার। তাম্বিকে আর পাওয়া যায়নি। সেদিনও নয়, তার পরের দিনেও নয়, তার পরের দিনেও নয়। এক সপ্তাহ ওভাবে খোঁজাখুঁজির পরে সবাই হাল ছেড়ে দিল। ওদিকে তাম্বির মা অন্ন জল ত্যাগ করে দিয়েছিল। তারপর একদিন কি? একদিন রাতে তাম্বির মা রূপা নদীর জলে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেলল। লাশটা যখন পাওয়া গেল তখন পচে গলে ঢোল হয়ে। বাচ্চাদের সামনে কেউ এসব কথা বলে? সাহেব, তোমরা শহুরের লোকেরা বাস্তবের মাটির কাঠিন্য থেকে বাচ্চাদের দূরে রেখে একটা রূপকথার জগতে বাস করাতে চাও, কিন্তু বাস্তব আসলে অরূপ কথা, নিষ্ঠুর, নির্মম। তাকে যত তাড়াতাড়ি চিনবে ততই মঙ্গল। জলে ডুবে মরলে শরীর ফুলে ওঠে বুঝি? হ্যাঁ বাবা, জল ঢুকে যায় দেহের ভেতরে। তারপর থেকে তাম্বির বাবা অম্বি একটু খ্যাপা খ্যাপা মতন হয়ে গেল। কাজকর্ম বন্ধ করে দিল। কারোর সঙ্গে কথা বলতো না, মিশত না। দিনের বেলায় নেশা করে পড়ে থাকতো, রাতের বেলায় বনের মধ্যে উন্মাদের মতন ঘুরতো আর তাম্বি তাম্বি বলে চিৎকার করে ডাকতো। তারপর একদিন তার সঙ্গে শিব পাহাড়ের কোনো এক গুহায় এক অঘরীর সঙ্গে দেখা হয়। অঘরী বোঝো তো? না। তারা ভগবান শিবের উপাসক। তাদের অনেক ক্ষমতা, নয়কে হয় করে দিতে পারে। শ্মশানে ঘরে প্রেত নিয়ে খেলা করে। তা যাই হোক, অম্বির দশা আর কাহিনী শুনে সেই অঘরী বলল, তুই একটা অকম্মা, ছেলেকে খুঁজে বের করতে না পেরে নেশা করে নিজের জীবন নষ্ট করছিস, প্রতিশোধ নিতে চাস। তা অম্বি বলল, হ্যাঁ। ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল আপনি কি করে জানলেন? আমি সব জানি সাহেব। ধরে নিতে পারো যা কিছু ঘটেছিল তা আমার চোখের সামনেই ঘটেছিল। অঘরী অম্বিকে শিখিয়ে দিয়েছিল
কিভাবে নাগ দেবতার পুজো করে তাকে তুষ্ট করতে হবে। অম্বিও সেই মতো কাজ করেছিল। কেউ কেউ বলে টানা 7 বছর 24 ঘন্টা চোখের পলক না ফেলে সেই পুজো করতে হয়। চোখের জল চিরদিনের মতন শুকিয়ে যায়। ধুর, যত সব গাঁজাখুরি। এই 2 মিনিট চোখের পলক না ফেলে থাকতে পারবে না? বললেই হলো। নিজের সন্তানকে রক্ষা করতে না পারার কষ্ট যে বাপকে কুড়ে কুড়ে খায়, সেই বাপের পক্ষে সব কিছু করতে পারা সম্ভব। তারপর কি হলো? তারপর কঠোর তপস্যার পরে নাগ দেবতা সন্তুষ্ট হয়ে অম্বিকে বর দিয়েছিলেন। কি বর? ইচ্ছাধারী সাপ হওয়ার বর। সে যখন ইচ্ছে যে কোনো রূপ ধারণ করতে পারবে। যখন ইচ্ছে সাপ হয়ে নিজের তীব্র বিষ দিয়ে যে কোনো জীবিত প্রাণীকে শেষ করে দিতে পারবে। কি করে সাপ হয়ে যায়? ওর একটা মন্ত্র আছে। নাগ দেবতাকে স্মরণ করে মনে মনে সে মন্ত্রটা 101 বার জপ করলেই হলো। তবে এই রূপ বদলানোটা সবার সামনে করতে পারে না সে। চোখের আড়ালে করতে হয়। ধরো একটা জলজ্যান্ত মানুষ দেওয়াল কিংবা গাছের আড়ালে গেল, আর বেরিয়ে এলো একটা জাত গোখরো। তাম্বির বাবা বদলা নিতে পেরেছিল? তাম্বিকে সে পায়নি। যে লোকগুলো তাম্বিকে ধরে নিয়ে গেছিল তারা আগেই তাকে বিক্রি করে দিয়েছিল অন্য দেশে। কিন্তু লোকগুলোকে ঠিক খুঁজে বের করেছিল অম্বি। পুনের একটা হোটেলে 3 জন ছিল। অম্বি তাদের ঘরে ঢুকে সাপ হয়ে কামড়েছিল। বিষে নীল হয়ে যাওয়া দেহ মিলেছিল পরের দিন। তবে তারাও কম ছিল না। অম্বিকে কিছু দিয়ে আঘাত করেছিল। ঘরে রক্ত পড়েছিল। ফরেন্সিক টেস্ট হয়েছিল। বলেছিল ওটা সাপের রক্ত। সেই অম্বি আজও শিব পাহাড়ের বনে বনে ঘুরে বেড়ায়। সে এই তল্লাটের সব বাচ্চাদের রক্ষা করে। যখন যে তাকে মন দিয়ে ডাকে তখনই তার ত্রাতা হয়ে তাকে বাঁচাতে চলে আসে। এখানে তার রাজত্ব চলে। সে যে কোনো রূপ ধরতে পারে। ছেলে বুড়ো যে কোনো রূপ। এখন কত বয়স সেই অম্বির? এসব ঘটেছিল সেই এমার্জেন্সির বছরে। তখন অম্বির বয়স তোমার মতোই ছিল সাহেব। এখন তার বয়স প্রায় 75 বা ওই 76 হওয়ার কথা। প্রায় আমারই মতন। এই শেষ বাক্যটা বলার সময় কোথায় যেন হারিয়ে গেল বাগাল। যুবক আবারও একটা বিড়ি বের করছে ধরাবে বলে। হাতে বিড়ির প্যাকেটটা খচমচ করছে। হাতটাও কাঁপছে খানিকটা বলা ভুল। এতটাই বেশি কাঁপছে যে বুড়ো বাগাল হাতটাকে ধরে সেই হাতের কাঁপুনিটা থামালো। সেই বুড়ো এবার যুবকের চোখে চোখ রেখেছে। কোনো প্রশ্ন নেই, শুধুমাত্র বোবার মতন এক দৃষ্টি তাকানো।
মাঝে মাঝে নিজের জিভটাকে এক অদ্ভুত কায়দায় হাওয়ায় ছুড়ে দিচ্ছে সেই বুড়ো বাগাল, ঠিক যেন ও কোনো জাত সাপ। শেষবারের মতন বলছি সাহেব। শেষবারের মতন কি বলছেন? এই ছাড়ুন, ছাড়ুন আমাকে। কি হচ্ছে? প্রাণ নিয়ে পালাতে চাইলে পালাও। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। পালাবো কেন? ক্ষমাই বা কিসের জন্য? একটা সময় আমি ভালো মন্দ বিচার করতে পারতাম না, কিন্তু এখন পারি। তোমার মতন লোককে আমি বহু দূর থেকে দেখলেই চিনে ফেলি। তোমাদের গায়ে একটা নোংরা গন্ধ থাকে। কি বলছেন এসব? হ্যাঁ, তোমার মিষ্টি কায়দায় তুমি ছেলে বোলাতে পারবে, সব মেয়েকে দিদি বোন বলে তাদের মন জয় করতে পারবে, কিন্তু আমার অভিজ্ঞ চোখকে ধোকা দেওয়া মুশকিল। তোমার ঝোলা ব্যাগে সব সময় বিস্কুট কেন থাকে আমি জানি না বুঝি। দেখুন দেখুন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই বাচ্চাটার মা আমাকে ভাই বলে। আমাদের যেতে দিন, একে এর মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। আমার তান্নিকে যা সহ্য করতে হয়েছে তা আমি অন্য কোনো বাচ্চার সঙ্গে হতে দেব না। আমি ওই গাছটার কাছে গিয়ে অপেক্ষা করছি। তুমি বাচ্চাটাকে বলো যে তোমার একটা অন্য কাজ পড়েছে, বলে ওকে এখানে রেখে কেটে পড়ো। ওকে আমি সঙ্গে নিয়ে যাব। কেটে পড়বো কেন? এই আপনি যেমন ভাবছেন আমি কিন্তু তেমন লোক নই। ওই গাছটার কাছ থেকে ফিরে এসে যদি দেখি তুমি এখানেই দাঁড়িয়ে আছো, তাহলে তুমি আমার অন্য রূপ দেখবে। আবারও সাপের মতন জিভ বের করল লোকটা। নিজের বক্তব্য শেষ করেই বুড়ো বাগাল সেই পূর্ব নির্দিষ্ট গাছটার দিকে পা বাড়ালো। রমন সব দেখছে, সব শুনছে, ভয়ে থরথর করে কাঁপছে সে। ওই যুবক তাকে বলে গেল সে এখনই ফিরবে। এখন এখানে রয়েছে শুধুমাত্র সে আর ওই আগন্তুক বুড়ো বাগাল। বুড়োর মুখে এখন এক তাচ্ছিল্যের হাসি, আর সেটা হবে নাই বা কেন। এই ব্যবসায় তার জুড়ি মেলা ভার। দয়া, মায়া, করুণা, লজ্জা এ সমস্ত শব্দ তার অভিধানে লেশ মাত্রও নেই। ছেলে পাচার করতে গেলে এ সমস্ত বিষয় রাখলেও চলে না। তোমার মামা গেল কই? মামা মামা মানে ইচ্ছাধারী সাপের গল্প বলে আজ অবধি কোনোদিন ফেল করিনি। শিক্ষা মানুষকে ভোঁতা করে দেয়। আমার থেকে শেখো। কোনোদিন স্কুলের ধার বাড়াইনি, কিন্তু কথা বাঁচাতে আমি ফার্স্ট। শোন বাপ, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব না আমি। এখান থেকে নিয়ে গিয়ে একটা বড় নৌকায় তুলে দেব। সেই নৌকা আরবে যাবে। অবশ্য আরবে নাও যেতে পারে, উত্তরপ্রদেশেও নিয়ে যায় অনেক সময়। ওটা ওদের ব্যাপার। আরবে গেলে শেখদের হারেমে ঠাঁই পাবি, আর উত্তরপ্রদেশে গেলে হাত পা ভেঙে ল্যাংড়া লুলা বানিয়ে তোকে দিয়ে ভিক্ষে করাবে। যে চুলো যাবি যা, আমার কি? কড়কড়ে গোলাপি নোট পেলেই আমার হলো। এবার আসল কাজটা সারি। লোকটা নিজের কোটের পকেট থেকে একটা রুমাল আর একটা ছোট্ট শিশি বের করে আনলো। সেই শিশিতে এক হলদে তরল। রুমালে ঢেলে সেটা এগোতে লাগলো
রমনের দিকে। রমন ভয় গোঁ গোঁ করতে করতে বুড়ো বাগালের দিকে আঙুল তুলল। বাগাল ভাবছে আঙুল তুলে কি আর তাকে আটকানো যাবে। এমন সময় তার একটা খটকা লাগলো। সে বুঝতে পারল আঙুলটা রমন তাকে দেখে তোলেনি, তুলেছে অন্য কাউকে দেখে, যে তার পেছনে এসে দাঁড়িয়েছে। পেছন ফিরে তাকাতেই বিষম ঝটকাটা লাগলো তার। অদূরে একটা ঝোপের আড়ালে হলদেটে মতন কি যেন একটা নড়ে চড়ে উঠছে। আস্তে আস্তে মাথা চারা দিচ্ছে মাঝে মাঝে। একটু একটু করে যখন সেটা সম্পূর্ণ উঠে দাঁড়ালো, তখন সে বুড়ো বাগাল একেবারে হতবাক। সে দেখতে পাচ্ছে একটা একটা আস্ত শঙ্খচূড় সাপ। ডালি ফুলিয়ে সেই সাপ যখন তার সম্পূর্ণরূপে বিকশিত হলো, সে দৃশ্য দেখে রমন মূর্ছা যায়। বাগালের চোখের পলক পড়ল বাজের এক তীব্র আওয়াজে। চোখ মেলতেই সে স্থবির হয়ে গেল প্রচন্ড ভয়ে। সাপটা তার সামনে এসে দাঁড়িয়েছে। ফনা তোলা অবস্থায় তার মাথা থেকেও প্রায় 1 হাত উঁচুতে অবস্থান করছে প্রাণীটা। বাকি দেহটা শুকনো পাতায় নড়ে চড়ে এক খসখস শব্দ তুলছে। এবারে সে সাপ নিজের ফনা নামিয়ে আনলো বাগালের চোখের সামনে। অদ্ভুত শুষ্ক সাপটার একটা চোখ কানা, কোনো আঘাতে নষ্ট হয়েছিল হয়তো, আর তার উপরেই একটা কাটা দাগ। হিমশীতল দৃষ্টি সেই চোখে, আর তার মুখের কোণে এক দুর্বোধ্য হাসির মতন ভাগ। রমন বাড়িতে এসে পৌঁছেছে। তার মা আনন্দে আত্মহারা। ছেলেকে হারিয়ে ফেলে বেচারি উন্মাদের মতন করছিল। এই তল্লাটে ছেলে ধরাদের যা দৌরাত্ম্য, তাতে এত সহজে নিজের সন্তানকে ফিরে পাবে সেটা ভাবতেই পারেনি সে। একবার করে ছেলের গালে চুমু খাচ্ছে, আরেকবার করে ছুটে গিয়ে গ্রাম দেবতার থানে মাথা ঠুকে প্রণাম করছে। আসলে এই গ্রামের গ্রাম দেবতা বলতে নাগ দেবতা। ছেলেকে হারিয়ে ঠাকুরের কাছে মানত করেছিল সে, ফিরে এলে বিশাল বড় করে এক পুজো দেবে। আজ রমন ফিরে এসেছে, কিন্তু কিভাবে তা কেউ জানে না। সে নিজেও হয়তো তা জানে না। সে তার মামাকে আর কখনোই দেখতে পায়নি। শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত অভিক মুখোপাধ্যায় রচিত ভুল্লারি গল্পটি। গল্প পাঠে কুন্তল, গল্পের অন্যান্য চরিত্রে রমন, মৌটুসী, যুবক অভিষেক, আগন্তুক কৌশিক। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সঙ্গে। তাহলে আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেল বিভা ক্যাফে সাবস্ক্রাইব করে ফেলুন আজই। ফিরছি পরবর্তী গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।